developed judo in India. He's one of the legendary karateka in India. A tremendous karate coach. He is a man of principles. One of the finest instructor we have in our country. ये कितने अच्छे मास्टर हैं, इन्होंने कितना अच्छा बच्चों के लिए काम किया. He is an admirable man, totally devoted towards social service. Love towards his karate profession, a dynamic person. He is a dedicated, committed, এবং ভীষণ অমায়িক. With his success, he has been a great inspiration to all the martial artists throughout the world. 寺尾先生をご紹介いただいたのは筑波大学教授東先生のご紹介でしたね。বাবা যাই করে গেছে অনেস্টলি করে গেছে আর সবাইকে একই চোখে দেখে গেছে। যেটা ওর ভালো লাগে সেটাও সফল হোক, সাধনাটা সফল হোক। রেবতী রঞ্জন রাহা বছর ৭৩-এর এমন সুঠাম চেহারার বাঙালি সচরাচর চোখে পড়ে না। ভিড়ের মধ্যে অনায়াসে আলাদা করে চিনে নেওয়া যায়। ছোটবেলা থেকেই সেই সময় ৮-৫ জন বাঙালির মতো চুটিয়ে ফুটবল খেলেছেন। অ্যাথলেটিক্সেও সমান পারদর্শী ছিলেন। বিষ্ণু ঘোষের আখড়ায় শরীরচর্চা করতেন। বাঙালি আর মার্শাল আর্ট এই শব্দ দুটো একসাথে একটু গোলমেলে লাগে, তাই না? আর্ট ঠিক আছে, শিল্প নিয়ে গর্ব আমাদের কিছু কম নয়, কিন্তু মার্শাল আর্ট। বহুদিন আগে সেই রবি ঠাকুর জুজুৎসু দেখে ভীষণ প্রভাবিত হন। জাপান থেকে কয়েকজন প্রশিক্ষক আনার ব্যবস্থাও করেন, কিন্তু সেই প্রয়াস বাঙালি জনমানসে তেমন প্রভাব ফেলতে পারেনি। এর অনেক পরে ৬০-এর দশকের শেষ দিকে প্রথম জুডো এবং আরও পরে কারাটে জনপ্রিয়তা এই বাংলায় বেড়েছে এবং বাড়ছে। এর পেছনে রয়েছেন এই রেবতী রঞ্জন রাহা ও তার মতো কিছু মানুষ। ডিফেন্স করতে হবে, ঠিক মতো ডিফেন্স করতে হবে। শুধু বাংলা কেন, এদের প্রচেষ্টায় সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে জুডো আর কারাটের মতো মার্শাল আর্ট। রেবতীবাবুর জন্ম বার্মায় ১৯৪০ সালে। বাবা শ্রী কালীচরণ রাহা তখন পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানিদের আক্রমণে বিধ্বস্ত হলো বার্মা। বাবা মানে বার্মাতে চাকরি করত, পোস্টালে চাকরি করত। বোম্বিংয়ের সময় চলে আসা হয়, ওখান থেকে হেঁটে ওখান থেকে স্টার্ট করে। সবাই নাকি হেঁটে এসেছিল, যায় না হেঁটে এসেছিল। আমাকে সে পিঠে বেঁধে হাঁটা শুরু করেছিল শোনা হচ্ছে। সেখান থেকে বাংলাদেশ, এটা হচ্ছে 41-এর কথা। 41-এ বাংলাদেশে এলাম। অরিজিনাল বাড়ি আমাদের বাংলাদেশ, নলদা গ্রাম, খুলনা। খুলনা জেলার নলদা গ্রামের পাঠশালাতেই পড়াশোনা শুরু করেন রেবতীবাবু। নলদা গ্রামেই পাঠশালাতেই পড়াশোনা করি। 7-এ তো ইন্ডিপেন্ডেন্ট হলো, ইন্ডিপেন্ডেন্স হলো। আমাদের আসার দিকে কোনো ইচ্ছেই ছিল না। 48 সাল অবধি ওখানে ছিলাম। 48 সালে বাড়িতে আমাদের ডাকাতি হলো। সেই ডাকাতিতে বাবা ফেড আপ হয়ে গেল। বাধ্য হয়ে চলে এলেন এপার বাংলায়, 24 পরগনা জেলার সোদপুরে। আমি জানি দেখাই পাবো না, কারণ সবাইকে দেওয়া হয় এখন যতটা না আমরা খাতায় পেয়েছি। হ্যালো, তুই কি শুয়ে পড়েছিস নাকি? ক্লাবে 18 তারিখে হয়, তোদের তো আবার অন্য দিন আছে। হ্যাঁ, সে ঠান্ডা পড়েছে। দিদু ভাই ঘুমিয়ে গেছে? এখনো ঘুমায়নি? হরি এখন দৌড়ে বেড়াচ্ছে। হয়
মোটামুটি অ্যাথলেটিক্স আর ফুটবল এই দুটোই মেন ছিল আমার। ফুটবল ক্লাবেও খেলতাম, কলেজেরও খেলেছি, এরম্বো ক্লাব যেটা হয় সেটাতেও খেলেছি। সেখান থেকে যখন স্কুল লাইফ হলো, কলেজে গেলাম, তখন একটু বডি বিল্ডিংয়ে ইন্টারেস্ট হলো আর কি। বিষ্ণু ঘোষের আখড়া ছিল গড়পাড়ে, এখনো আছে, মানে সপ্তাহে 5 দিন 6 দিন যেতাম ওখানে। তারপরে কি হলো, আমরা এই সোদপুর ক্লাবেই বডি বিল্ডিং একটা জিমন্যাসিয়াম তখন ছিল না, আমরা ইনিশিয়েটিভ নিয়ে করলাম আর কি ওই বয়সে। শ্রীযুক্ত রেবতী রঞ্জন রাহা তার 17-18 বছর বয়স থেকেই উনি সোদপুর ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই সময় থেকেই উনি ক্লাবের ব্যায়াম বিভাগের সঙ্গে যুক্ত হন। রেবতীবাবু তখন আইকম পড়ছেন মির্জাপুর স্ট্রিটের সিটি কলেজে। বডি বিল্ডিং চলছে সাথে সাথে। বাড়ির অবস্থা তখন তেমন ভালো ছিল না, আইকম পড়তে পড়তেই তাই ছোটোখাটো পার্ট টাইম কাজও শুরু করলেন। ফাইন্যান্সিয়াল খুব একটা কন্ডিশন আমাদের ভালো ছিল না, ডিমান্ড ছিল চাকরি করার, এবং চাকরি করেছি আমি এই পার্ট টাইম মতো আর কি, মিউচুয়াল করে। 62 সালে পাস করে আমি চাকরিতে ঢুকলাম স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যাল কাউন্সিল। ওখানে 1 বছর 1.25 বছর কাজ করলাম। কাজ করে তারপরে জনসন অ্যান্ড জনসনে সেখানেও অ্যাকাউন্টসে ঢুকলাম। এসব তো ছিলই, কিন্তু মনে মনে অন্য কিছু খুঁজছিলেন তিনি। ফিকল মাইন্ডেড খানিকটা আবার হলো যে আমি সেলসে চাকরি করি। গভর্নমেন্ট কিন্তু অনেক অফার পেয়েছিলাম আমি। 60 দশকে প্রাইভেট চাকরির উপর খুব চাম ছিল, মাইনে করি বা ফ্যাসিলিটিস অনেক বেশি হয়েছে। 1964 সাল আনন্দবাজার পত্রিকায় একটা বিজ্ঞাপন প্রকাশিত হলো, বিষয় জুডো। এখানে অক্ষয় মুখার্জি নামে ক্লাবের খুব হত্যাকর্তা আর কি ছিল, উনিও ফিজিক্যালের খুব ইন্টারেস্টেড ছিল। আমার ডেকে বলছে যে এরকম ওই পেপারটা দেখালো, বলো দেখতো এটা তো ভালো জিনিস মনে হচ্ছে, তুই যাবি কিনা। রেবতীবাবু বোধহয় এমনই কিছু খুঁজছিলেন। চাকরি করছেন, কিন্তু ধীরে ধীরে জুডো হয়ে উঠল তার ধ্যান জ্ঞান। মুসলিম ইনস্টিটিউটে কাজু জুডো ক্লাব নামে এটা চলতো, জাপান কনসুল তারাই ছিল মেইন পেট্রোল। এবং জনি নামাজি বলে এক ইরানিয়ান, সেই ছিল জেনারেল সেক্রেটারি। আমার টাইমে স্টার্টটা ছিল মিসেস এম কে মুখার্জি, এক ইটালিয়ান লেডি। মুখার্জি মানে বাঙালি বিয়ে করেছে। কাজু জুডো ক্লাব জাপানি কনসুলেটের উদ্যোগে কলকাতায় প্রথম শুরু হয় জুডো চর্চা। তখন অ্যাকচুয়ালি বাঙালি বলতে ক্লাবে খুবই কম ছিল, হার্ডলি 10% হতো বাঙালি। ওখানে অ্যাংলো ইন্ডিয়ান ছিল বেশ কিছু, চাইনিজ প্রচুর ছিল, ইরানিয়ান ছিল, জুইস ছিল। আমাদের দেশে তখন জুডোতেও ছিল কুস্তির দাপট। নির্ভেজাল জুডো তখন 2-1 জায়গাতেই শেখানো হতো। একটা হলো কলকাতার কাজু জুডো ক্লাব, এছাড়া পুনের ফার্গুসন কলেজে জুডো শেখাতেন মিস্টার R.D. খানেওয়ালে, আর বম্বে জুডো ক্লাবে শেখাতেন মিস্টার N.T. বাঙ্গেরা। এখান থেকে ব্যাগে করে সেই জুডো ড্রেস নিয়ে অফিসে যেতাম, অফিসে করে অফিস শেষ হলে সেই ব্যাগ নিয়ে ক্লাবে যেতাম। 108 বাড়ি থেকে বেরোতো, 108 বাড়ি থেকে ভাত খেয়ে বেরোতো। তারপরে সেই সেলসের চাকরি ছিল তখন তো ঘুরে খেয়ে তারপরে সেই 9:30 ওখান থেকে বোধ হয় 6টার সাথে হয়ে তারপরে বোধ হয় ক্লাবে যেত। ক্লাব থেকে এসে এখানে 9:30 বেজে যেত, খুব আর্লি হলেও 9টা। এর মধ্যেই কাজু জুডো ক্লাবে বেশ কিছু পরিবর্তন ঘটল। 7-এ মিসেস মুখার্জি একটা এক্সপেডিশনে গেল কোথাও, মাউন্টেনারিং।
মাউন্টেনিয়ারিং এরিয়া ছিল, সেইখানে গিয়ে ও হারিয়ে গেল। এই পাওয়া গেল না, বডিও পাওয়া গেল না, কিছু খোঁজও পাইনি। কারণ তখন আমরাই ক্লাবের দায়িত্বটা নিয়েছি। আমি ছিলাম ওই, ওর নাম ছিল সব্যসাচী বোস, সুকুমার বোসের ছেলে। সুবোধ শর্মা বলে একটা ছিল, রঞ্জিত দত্ত, অ্যাংলো ইন্ডিয়ান যে সে ছিল পিটার গিল, ওকে আমরা তখন সেক্রেটারি করলাম ক্লাবের। জুডো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পেল। সেবার ন্যাশনাল গেমসের সঙ্গে সঙ্গে আয়োজন করা হলো দ্বিতীয় জাতীয় জুডো প্রতিযোগিতা। এইটে ন্যাশনাল গেমস হয় ম্যাড্রাসে, এখন চেন্নাই আর কি, ম্যাড্রাসে ন্যাশনাল গেমস হয়। ইন্ডিয়ান অলিম্পিকের অ্যাপ্রুভাল ছিল, এটা ওখানে হলো। রেবতীবাবু শুধু যে জুডোকা হিসেবে অংশগ্রহণ করেছিলেন তাই নয়, বাংলা জুডো অ্যাসোসিয়েশনের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন। ওখানে যেতে গেলে একটা স্টেট বডি তৈরি করতে হয়, বেঙ্গল অলিম্পিকের অ্যাফিলিয়েশন নিতে হয়, বেঙ্গল অলিম্পিকের আন্ডারে যেতে হয়। ওখানে আমি লিডারশিপ নিলাম। তা ওই বললো তুমি 7 জন নাম দিয়ে একটা কনস্টিটিউশন বানিয়ে নেওয়া, অন্তত আর কিছু করতে হবে না, বানিয়ে তোমরা নিজেরাই ইয়ে করো। 68-এ ন্যাশনালে যাবার আগে এই অ্যাসোসিয়েশনটা ফর্ম করে, যার জেনারেল সেক্রেটারি। সেই থেকে একের পর এক তিনটে জাতীয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, 3বারই জিতলেন ব্রোঞ্জ পদক। মোর দেন 50% রেসলিং হতো, নট জুডো। তখন যেটা হতো মানে মোর দেন 50% ছিল রেসলিং। 8-এ আমি যার কাছে হারি তার নাম ছিল ভাইয়া লাল, মানে ন্যাশনাল চ্যাম্পিয়ন রেসলার ছিল। 1968 সালে মাদ্রাজে জিতে নেন সেরা জুডোকার শিরোপা। আমাকে যে বেস্ট প্লেয়ার ডিক্লেয়ার করলো তো না, আমার টেকনিক দেখে, বিভিন্ন টেকনিক, যে ফাইট, যে 4টে ফাইট আমি করেছিলাম, 4টে ফাইটের মধ্যে ফাইটের টেকনিক দেখেই বেস্ট প্লেয়ার হয়েছিল। সেই সময় জুডো নিয়ে সারা দেশেই একটা আগ্রহ তৈরি হলো। রেবতীবাবুরা দিল্লি গেলেন। রায়সিনা হিলসে তৎকালীন ভারতের মহামান্য রাষ্ট্রপতি জ্ঞানী জয়ল সিংয়ের সামনেই জুডোর নানা শৈলী প্রদর্শন করলেন। তারপরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ডেকে পাঠালেন তার নিজের বাড়িতে। हमने बहुत रिक्वेस्ट किया कि आप आओ, तब मामा भी हमारी हेल्प है। हमने केक मंगा के रखा था, प्रिपेयर करके रखा था कि दादू आप आओ यहाँ पे, केक तो काट के जाओ कम से कम। केक नहीं, मैं नहीं आऊंगा, तुमको जो करना है करो। तो हमने क्या किया, हमने कहा चलो मैं, दीदी और मेरा भाई छोटा, हम लोग गए। हमने कहा हम केक लेके जाते हैं दादू के पास, उनके घर जाके कम से कम हम केक कटवा के लाते हैं, मुंह काट के देंगे फिर ही हम खाएंगे। केक काटने का तरीका हमारी केक काटने का तरीका, उन्होंने केक काटते हैं कि एक पीस काटते हैं, थोड़ा ट्रायंगुलर पीस काटा। इन्होंने क्या किया, सेंटर से चाकू लिया, सेंटर से केक पूरा स्प्लिट कर दिया, 2 हाफ में केक काट दिया। এটা হচ্ছে সেকেন্ড ন্যাশনাল যেটা আমি পার্টিসিপেট করলাম, বোম্বেতে হয়েছিল। সেকেন্ড ন্যাশনালেও আপনি ব্রোঞ্জ পেয়েছিলেন, মানে থার্ড হয়েছিল। 3টেতেই ব্রোঞ্জ, 3টেতেই। আপনার সেমিফাইনাল ব্যাড লাক ছিল, সবই সেমিফাইনাল ব্যাড লাক। ময়দানের টেন্ট, এটা ইনাগুরেশন হচ্ছে 71, 2nd অক্টোবর। মাইন্ড ইট, অক্টোবরে ময়দান বন্ধ থাকে, পুরো ময়দান, এখনও পুরো ময়দান 1st to 15th অক্টোবর। সেই মিলিটারি আইন, সেই ব্রিটিশ আমল থেকে ময়দান বন্ধ। জানি না মাঝি 2nd অক্টোবর ময়দান, মানে ময়দানে টেন্ট ওপেন করাচ্ছে।
সেখানে মিলিটারির লোক, পুলিশের লোক, কনসুলের লোক তারা আসছে। এই যে ময়দানে নতুন তাবু, ক্যালকাটা জুডো ক্লাব, এটাই। রেবতী রঞ্জন রাহা আমার জীবনে তিনি প্রবাদ পুরুষ জুডোর এই কারণেই তিনি বহু অভিজ্ঞ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের উনি স্রষ্টা। ওনার আধুনিকত্ব এটা ছিল, উনি কিন্তু ভালোবেসে শেখাতেন। কারণ আমরা এখন ওয়ার্ল্ড জুডো ট্রেনিং সিস্টেমে দেখছি যে বর্তমানে কিন্তু এখন যে ট্রেনিংটা হয় সেটা কিন্তু অনেক ভালোবেসে ছেলেদের মোটিভেট করে কি জুডো ইজ নট হার্ড গেম, জুডো ইজ ভেরি এনজয়ফুল গেম। সেই জিনিসটা ওনার ভেতর তখন দেখেছিলাম, আজ থেকে 40 বছর আগে অন্যান্য ছেলেদের থেকে তুমি যে কিছু আলাদা সেইটা বোঝানোটা, সেটা ওনার ইজ ভেরি নাইস। ক্যালকাটা জুডো ক্লাবে এসেছিলেন 1975, দ্য লং হিস্ট্রি। জুডো জন্ম থেকে আমি শেখার জন্ম থেকে আমি মিস্টার রাহা, রেবতী রঞ্জন রাহা স্যার, ওনাকে আমি গুরুর মতো দেখি, এখনও ওনাকে গুরুর মতো শ্রদ্ধা করি। ওনার কাছেই আমি অনেক কিছু পেয়েছি, জুডো সম্বন্ধে পেয়েছি। আমার মতে উনি আমাদেরকে হাতে ধরেই শেখাতেন, এখানে ট্রেনিং করেন জুডো ম্যানে। তা ওনার কাছেই আমার সব কিছু শেখাটা কি চোখ কান এগুলো খুলে রাখলে মানুষ শিখতে পারে। আমরা সেটাই করেছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও যখন যা দরকার হবে ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো যে এটা করলে কী হয়, এটা করলে কী হবে। পরামর্শ সবসময় থাকবেন, উনি অ্যাডভাইজারি নিশ্চয়ই আমাদের মনের মধ্যে আসেন ও থাকবেন। জুডো অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি হিসেবে স্রষ্টা নিশ্চয়ই বলা যায়। জুডোতে প্রথম ব্যাচে যারা ব্ল্যাক বেল্ট পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের মধ্যে আমি একজন। সাল ভারতবর্ষে প্রদর্শিত হল ব্রুস লির এন্টার দ্য ড্রাগন। ব্রুস লির পিকচার আসে ইন্ডিয়াতে এবং পুরো ইন্ডিয়াতে একটা ঝড় তুলে দেয় ওই পিকচারটা। বিভিন্ন জায়গায় কারাটে আমিও তার মধ্যে একজন, আমিও ইন্টারেস্টেড হয়েছি। কারাটে শেখার কোনো ঠিকঠাক ব্যবস্থা তখন এদেশে ছিল না। দমে যাওয়ার লোক তো তিনি নন, তাই চেষ্টা চালিয়ে গেলেন। আমার জুডো ছেলেদের নিয়ে নিজেরাই কারাটে স্টার্ট করলাম। কিছুই জানি না, ওই ছবিতে একটু আধটু, ছবি দেখে তো আর কোনো স্পোর্ট শেখা যায় না। এমনি একজন ছিল পারভেজ মিস্ত্রি নামে, বোম্বের ছেলে, ও বিভিন্ন টুর্নামেন্টে আসতো, টেকনিক্যাল লোক ছিল, জাপানেও গেছিল আগে। ওর কাছে টুকটাক আইডিয়াটা শিখে নিয়েছিল। কারাটের জন্ম জাপানের রিউকিউ দ্বীপে, যার বর্তমান নাম ওকিনাওয়া। রিউকিউ দ্বীপের প্রচলিত মার্শাল আর্ট তে এবং চাইনিজ মার্শাল আর্ট কেনপোর সংমিশ্রণে কারাটের উদ্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওকিনাওয়া মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটি ছিল। সেই সময় মার্কিন সামরিক কর্মীরা এই স্থানীয় মার্শাল আর্ট দ্বারা ভীষণ প্রভাবিত হন। এরপর ধীরে ধীরে কারাটে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে কারাটে একদিকে যেমন একটা খেলা, অন্যদিকে আত্মরক্ষার একটা বিশেষ কৌশল। কারাটে অনুশীলনের 3টি পর্যায় রয়েছে: কিহন, কাতা ও কোমিত্তে। যে কোনো জাপানি মার্শাল আর্ট শেখার গোড়াতেই যে মূল কৌশলগুলোকে আয়ত্ত করতেই হয় তা হলো কিহন। শরীর চালনার রক্ষণাত্মক ও আক্রমণাত্মক বিভিন্ন কৌশলের ছন্দবদ্ধ সমন্বয়ে এক একটি কাতা তৈরি হয়। কোমিত্তে হলো লড়াই, আক্ষরিক অর্থে হাতের লড়াই। কিহন ও কাতার মাধ্যমে যে সমস্ত কৌশল আয়ত্ত করা হয় তার সঠিক প্রয়োগের জায়গা হচ্ছে কোমিত্তে। কিন্তু এত ফাঁকই হবে না, এত ফাঁক হলে সব কিছু লিমিটেড থাকবে। একটা কথা সারা জীবন বিশ্বাস করেছেন রেবতীবাবু, ইচ্ছে থাকলে উপায় হয়।
ঘটনাচক্রে কারাটে শেখার একটা সুযোগ তিনি পেয়েই গেলেন। 79 সালে বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি ধরমপাল মহাতেরা, উনি প্রপোজাল দেন যে একজন ইয়ং ছেলে চাই যে ওখানে গিয়ে কারাটে শিখবে এবং ইন্ডিয়াতে এসে সেই কারাটে প্রচলন করবার চেষ্টা করবে। যাই হোক, উনি হঠাৎ, আমি যেতাম বুদ্ধিস্ট টেম্পলে, আমার ভালো লাগতো, ওনাকে টুকটাক হেল্প করতাম। তো উনি বলছেন, রাহা একটা ছেলে দিতে পারো, জাপান যাবে, জুডো কারাটেতে ইন্টারেস্টেড। তো আমি মনে মনে ভাবছি তো নিজের জন্যে মানে হ্যাঁ পারবো, দেখুন দিতে পারবো না কেন। তার পরক্ষণেই ওনাকে বললাম, আচ্ছা যদি না দিয়ে যদি আমি নিজে যাই তাহলে হয় না? উনি তো আর লাফিয়ে উঠলেন, বলে আমি তোমার বলতে ভরসা পাচ্ছি না, তুমি ছুটি পাবে কিনা, তুমি ইন্টারেস্ট পাবে কিনা, 6 মাস ওখানে থাকতে পাবে কিনা। উনি যেহেতু আমাদের ধর্মপাল মহাতের সঙ্গে জাপানের একটা যোগাযোগ ছিল এবং যোগাযোগটা আরও বেড়েছিল সেই সময়ে ওই জাপানি যিনি অধ্যাপক প্রফেসর কাজু আজুমা, যিনি জাপানে 13 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশ করেছেন, উনিও আসতেন এখানে থাকতেন। ধর্মপাল মহাতেরা তখন প্রফেসর আজুমাকে বলেন এই ওই সঙ্গে পরিচয় আছে, খুব ভালো, এই ব্যাপারে খুব শেখার আগ্রহী, তো ওদের জাপান যেতে পারে, খুব ভালো হয়, এটা প্রশিক্ষণের ব্যাপারে আরও এই ব্যাপারে আরও বেশি কিছু জানার জন্য, শেখার জন্যে। তো তখন এই যোগাযোগটা আরও বাড়ে এবং তারই উদ্যোগে প্রফেসর আজুমার সঙ্গে ওনার যোগাযোগ হয়, আজুমার সঙ্গে একটা বন্ধুত্ব হয়। জাপানে প্রফেসর আজুমোর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী ছিলেন মিস্টার এসামু কামাগাতা, যিনি সেগুকাই কারাটের প্রতিষ্ঠাতা। উনি মিস্টার কামাগাতার অ্যাড্রেস আমাকে দিয়ে দিলেন, বললেন যে ওনাকে তুমি চিঠি লেখো, কবে যেতে চাও, তোমার বায়োডাটা সব কিছু দাও। 筑波大学教授東先生のご紹介でしたね。東先生は日本でタゴールの研究家として非常に有名な先生です。東先生のご紹介によりダルマパール先生、この方はインドの仏教協会の確か理事長先生でしたね。ブーディストストリートというところに寺院がございます。カルカッタですね。訪ねました。その先生のご紹介でラーハ先生を知りました。 1979 সালে রেবতীবাবু পৌঁছে গেলেন কারাটের জন্মভূমি জাপানে। সেই প্রথম আলাপ হলো তার কারাটের গুরু ইসামু কামাগাতার সঙ্গে। আমি ওখানে যেদিন গিয়ে পৌঁছলাম, পরের দিন মিটিং করে একদম পুরো 6 মাসের প্রোগ্রাম বানিয়ে ফেললো। কোন ডেটে কোথায় থাকবে, কোথায় ট্রেনিং হবে, পুরো প্রোগ্রাম বানিয়ে ফেললো। 6 মাস, সেটা এইটাই শিখবার, আমাদের কারাটের থেকে এটাই বেশি শিখবার। মিস্টার কামাগাতা যিনি আমাদের গুরু, তার ওখানে থেকে আমি কারাটে শিখতাম এবং ওখান থেকে আমি কোদোকানে নিজেও প্র্যাকটিস করেছি। তখনকার দিনে কোদোকান বলে, যেটা যারা ওয়ার্ল্ডে জুডোটা কন্ট্রোল করতো, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার বলা হতো। 6 মাস মিস্টার কামাগাতার ওখানে ইচিকাওয়া স্পোর্টস একাডেমি বলতো, সেই দুজোতেও প্র্যাকটিস করেছি এবং বিকেলবেলা গিয়ে সপ্তাহে 3 দিন কোদোকানেও প্র্যাকটিস করেছি। তাছাড়া একটা 7 দিনের একটা সামার ক্যাম্প হয়, সেটাও অ্যাটেন্ড করি। এখন আপনি তো বিবাহিত, মানে তখন আপনার বাচ্চা, মানে ছেলে হয়ে গেছে? হ্যাঁ, 79-এ গেছো না? 79-এর মার্চের এন্ডে গেলাম ওখানে। 79-এর মার্চের এন্ডে। 78-এ 5 হল তো 5.5 বছর পুরোই। দিল্লিতে থাকতো, আমি চলে গেলাম। ওই যে চান্দা মামা কোথায়? চান্দা মামা কই, দেখো তো। ছোটবেলা থেকে বড় হয়েছি, যখন থেকে দেখছি বাবাকে জুডো আর ক্যারাটে নিয়ে চর্চা করতে। আমার ক্যারাটে শেখার ইচ্ছে ছিল, তবে সেটা কোনোদিন হয়ে ওঠেনি। যদিও আমি একবার চেষ্টা করেছিলাম, সোদপুর ক্লাবে একবার বাবা নিয়ে গেছিল আমাকে প্র্যাকটিসের জন্য। সকাল 5টার সময় উঠতে হতো,
তবে যেটা সমস্যা এটা আমার যে দাঁড়িয়েছে যে সকালবেলা 5টার সময় উঠে গিয়ে তারপরে ওখানে ওইসব করাটা ঠিক আমার দ্বারা ঠিক হলো না। মানে যাই হোক, তবে যেটা হয়েছে যে আমি আমার শখ বা আমার ইন্টারেস্ট যেটা সেটা আমার ভিতর থেকে গড়ে উঠেছে, আর তার জন্য বাবা কোনোদিন আমাকে বাধা দেয়নি, তো আর বলেনি যে এটা কেন করছিস বা তুই ক্যারাটেতে আয় বা জুডো কর, এইসব কোনোদিন আমাকে বলেনি। তার ফলেই আমার মনে হয় যে আমি নিজের মতন করে আমি নিজের কি ক্ষমতা, নিজে কি আমি করতে পারি, করতে ভালোবাসি, সেটা আমি জানতে পেরেছি। তো যাই হোক, ওইখানেই আমার জুডো থেকে আমি কারাটেতে শিফট হয়ে গেলাম অনেকটা। আমার ওখানে কাজ হচ্ছে সকালবেলা ট্রেনিং, বিকেলবেলা ট্রেনিং, দুপুরটা মোটামুটি ফ্রি। হঠাৎ খুব ঝড় জল হচ্ছে, তুফান, লাইট ফাইট ঘরে সব বন্ধ হয়ে গেল। আমি জাস্ট জানলাতে বসে দেখছি বাইরের সিনারিগুলি, এনজয় করছি এ করে। হঠাৎ দেখি কামাগাতার যে বাড়ি একদম পাশে মেইন রাস্তার ওভারহেড লাইনে, ইলেকট্রিকের ওভারহেড লাইনে একজন নিচে মই ধরে আছে, উপরে একজন ইলেকট্রিক সে রিপেয়ার করছে। হেভি বৃষ্টি হচ্ছে তার মধ্যে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা তো আর এই ঝড় বৃষ্টিটা থামার পরে এই কাজটা করতে পারতে, তোমরা তো জ্বর হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। তাকিয়ে আছে আমার দিকে, এই জন্য আমি খুব একটা অন্যায় কথা বলে ফেলেছি। তো সত্যি অন্যায় দেখতে গেলে তারা বলল, আমরা দুটো লোক এই খুব কষ্ট করলাম, হয়তো আমি ধরে নিচ্ছি আমাদের জ্বর হবে, আমরা 2-4 দিন ভুগবো, কিন্তু অন্তত 4-5 হাজার লোক তারা যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কষ্ট পেত, সেটা তো পাচ্ছে না। তা আমাদের দুটো লোক কষ্ট করে যদি আমরা 2-5 হাজার লোককে আরামে রাখতে পারি, কেন করব না? আশ্চর্য হয়ে গেলাম শুনে, এবং তখন বারবার ইন্ডিয়ার কথাই আমার মনে পড়ছিল যে ইন্ডিয়া তাদের ইসের মধ্যে কি রেবতীবাবু জাপানিদের আতিথেয়তার কথা সারা জীবন মনে রেখেছেন। জাপান থেকে ফিরে এসে এই কর্তব্যপরায়ণ মানুষটি এই ভালোবাসার প্রতিদানে সেগোকাই কারাটেকে ভারত জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিলেন। ধর্মপাল মাহাতোর ব্যাপারটা ওনার উদ্যোগে, এবং উনি যদি আজিমা সানের সঙ্গে ব্যাপারটা পরিচয় করে না দিতেন তাহলে হয়তো এটা বাস্তবায়িত হতো না জাপানে যাওয়া। তো সেই ব্যাপারটা ওনার মধ্যে লক্ষ্য করে যেটা মানে মনে রাখতেন বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন ইয়েতে এই কৃতজ্ঞতা বলতে ওনার ছেলেটা আমার খুব ভালো লাগতো। সাধারণত আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই, পেছনের কথা আর মনে রাখি না। আমার সবসময় একটা জিনিস মনে আসতো, এই যে ধরমপাল আমাকে জাপান পাঠালেন, মানে 79 সালেও কম করে 2 লাখ টাকা খরচা মিস্টার ইসামু কামাগাতা করেছিল। না, আমি এই লোকটার থেকে এতটা নিলাম, আমার একটা তাকে কিছু ফেরত দেওয়ার আছে, একটা রিসাইপ্রোকেশন বলে একটা জিনিস আছে। আমার মনের মধ্যে সবসময় ওইটা একটা বৃত্ত। 1980 সালের 1 সেপ্টেম্বর তৈরি করলেন ক্যালকাটা মার্শাল আর্টস ক্লাব। ঠিকানা ছিল 13-1 গভর্নমেন্ট প্লেস ইস্ট। মানস ভৌমিক, মিস্টার মরিস এবং আমি, এবং আমার সাথে আরেকজন ছিল আমার খুব ক্লোজ বন্ধু বাবলু বলে, বা বোস, বাবলু বোস ইয়ে করে, সোদপুরেরই ছেলে। আমরা এই 4 জনেই আরম্ভ করি। তারপর থেকে তো আরও বেশি জুডো করতে, তারপর 79 পর তারপরে ওরা ম্যাট ওই জুডো করেছে ওখানে, জুডো এখানে এসে না, তারপরে ম্যাট বাড়ির মধ্যেই আমি দেখেছি ম্যাট বানাতে শিখে এসছে ওখান থেকে কীভাবে ম্যাট বানায়। জুডোতে তো ম্যাট লাগে না, কারাটেতে একটা সুবিধা, ম্যাট লাগে না, সে ম্যাট ট্যাট বানিয়েছে। তারপরে ক্যালকাটা মার্শাল আর্টস ক্লাবে ছিল জুডো এবং কারাটে দুটোই হতো। ওখানে সকালবেলায় জুডো হতো, বিকেলবেলা কারাটে হতো। জুডো কারাটে দুটোই ওখানে চালিয়েছিলাম। সকাল আর সন্ধ্যের মাঝখানের সময়টা কাটতো অফিসে। তখন কোরাস ইন্ডিয়া লিমিটেড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রেবতীবাবু। ऑफिस तब कोरस इंडिया लिमिटेड में काम करता था।
तो शाम को जैसे एकदम टायर्ड होके आया, बुलेट लगे ऐसे हम ऊपर प्रैक्टिस कर रहा है, तो अचानक सर आके बस वो पहन के वो बोला जो अभी जो जीतेगा, हम तब एग्जॉस्टेड, अभी जो जीतेगा उसको नीचे हमारे डेकर्स डेंस में बहुत अच्छा खाना मिलता है। খাওয়াতে ভীষণ ভালোবাসে, ওই জিনিসটা ভীষণ বেশি। কেউ খেতে না পারলেও সেটা খারাপ লাগে, খেতে পারবে না কেন? স্যার ও যাতায়াত ভাড়া দিয়েই তো, আর ওই দুপুর হলে পরে এই পয়সা দিতে যা আনেল ওইখান থেকে টিকিয়ে নিয়ে আয়, ওইসব আমরা খাওয়া দাওয়া করতাম। তো খাওয়ার লোভে বেসিক্যালি যাওয়া, একটু খাওয়া হবে তো যাই। জুডো কারাটে দুটোই ওখানে চালিয়েছিলাম, বেশ কয়েক বছর ওখানে চলেছিল, এবং সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এর সেন্টার করি। চিনোকাতাকে যেন ভেরি গুড। প্রথম আমার যে সেন্টারটা হয় ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদে। কলকাতার বাইরে ডিস্ট্রিক্ট বলতে মুর্শিদাবাদ আমাদের প্রথম কারাটে ট্রেনিং সেন্টার। মন্টু সেন বৃদ্ধ লোক, স্পোর্টস লাভার, তার নিজস্ব জায়গাতে কারাটে ট্রেনিং সেন্টার শুরু করেন, এবং আমি কলকাতার থেকে মাঝে সাঝে এসে ওখানে তাদেরকে ট্রেনিং দিতাম। আর পরেও কয়েকবার এসে এই বাড়িতে এই ঘরেই থেকে এখানেই খাওয়া দাওয়া করে, ওদের সেন্টার ছিল সেখানে গিয়ে ট্রেনিং। ভ্যারাইটিস রান্না খেতে উনি ভালোবাসতেন, বাড়িতে সবাইকে মিলেমিশে আনন্দ হই হুল্লোড় এটা উনি খুব পছন্দ করতেন এবং আমাদের নিয়ে করতেন। 1982 সালে শশী ইসামু কামাগাতা এলেন কলকাতায়, বিভিন্ন জায়গায় কারাটে প্রদর্শন করলেন। এই সোদপুর ক্লাব মাঠেও মিস্টার কামাগাতা এবং আর যে 4 জন কারাটে প্লেয়ার ছিলেন তারাও ডেমনস্ট্রেশন দিয়েছিলেন সোদপুর ক্লাবের মাঠে। প্রচুর লোক হয়েছিল সেখানে। 1985 সালে একটা অল ইন্ডিয়া ফরমেশন করি, একটা সেগোকাই কারাতে দো ইন্ডিয়া বলে একটা অল ইন্ডিয়া বডি ফর্ম করি, যেটা প্রেসিডেন্ট সেই মিস্টার মরিস এবং জেনারেল সেক্রেটারি আমি ছিলাম। চাকরি করতে করতেই আমি এইসব চালাতাম। আমার এখনও মনে আছে, মানে কোনো দিন রাত 12টায় ফিরতাম, কোনো দিন রাত 1টায় ফিরতাম, বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন লোকের সাথে করতাম। কোনো লাভ লোকসানের অঙ্ক তিনি কষেননি, ভালোবেসেছেন কারাটেকে, তাই তা ছড়িয়ে দিতে চেয়েছেন দেশ জুড়ে। একদিকে তিনি মুখ্য প্রশিক্ষক, অন্যদিকে সংগঠনের সম্পূর্ণ দায়িত্ব। অক্লান্ত পরিশ্রম চলেছে দিনের পর দিন। जो कमागाता का हुआ था उस टाइम में मैं उनको टेलीफोन करके टीम में ले आया था। প্রচুর পরিশ্রম করতে হয়েছে ওই সেন্টার, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন, বিভিন্ন লোকে কন্ট্যাক্ট, বিভিন্ন রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল ক্যাম্প করা। আমি প্রথম ক্যাম্পে গেছিলাম মনে আছে সেগোকাই কারাটের আন্ডারে। এই ক্যাম্পে যাওয়া থেকে আমার প্রথম বাইরে যাওয়া শুরু, বাড়ির বাইরে পা রাখা। কারাটের মধ্যেই আমরা শুধু সীমাবদ্ধ থাকতাম না ক্যাম্পে আমরা কারাটে যদি কাউরি একঘেয়ে লাগে তার থেকে একটু বেরিয়ে গিয়ে অন্য কোনো গেমে পার্টিসিপেট করতাম। কিছু কম্পিটিশান থাকতো যেগুলো আমরা ভাবতেই পারতাম না এই জিনিসের ওপর কম্পিটিশান হয়। আমি আবার শুনে নাও, এইটা কোনো একটা গল্প যদি বলো তাহলে সেটা গ্রাহ্য হবে না। এমন জিনিস বলতে হবে যে তুমি সেটা দেখেছো, বলেছো। ওখান থেকে ফ্লাইটে গেলাম মুম্বাই দেখছি পুরো রাস্তা নোংরা। আমি বলছি আমি একটু স্টাফ রুমে গেলাম, যে স্টাফ রুমে যাওয়া, এবার আমি এয়ারপোর্টে চলে গেছি। প্রথম হয়েছে অনিকেত দে। এবং বিভিন্ন জায়গায় এই ডেমনস্ট্রেশনটা দেবার জন্যে আমাদের বহু ইনকোয়ারি আসতে আরম্ভ করলো, বহু লোক আমাদের সাথে কন্ট্যাক্ট করলো। রিজেন্ট স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা যাদবপুরে আছে, তারা আমাদের অ্যাফিলিয়েশন নিল। এদিকে মুর্শিদাবাদ মার্শাল আর্টস ক্লাব, তারা অ্যাফিলিয়েশন নিল। হুগলি মার্শাল আর্টস ক্লাব। সারা বাংলা জুড়ে প্রধানত অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কারাটে সম্পর্কে কৌতূহল তৈরি হলো। অনেকেই বেছে নিল সেগোকাই শৈলীর কারাটে। এই যে অর্গানাইজেশন, এর পেছনে কিছু লোকের খুব অবদান আছে।
মানস ভৌমিক সব থেকে আমার সিনিয়র মোস্ট কারাটে স্টুডেন্ট ছিল। মানস ভৌমিক ছাড়া আমার ছিল তখন জয়নুল হক, খিদিরপুরে অ্যাকচুয়ালি বাড়িও, খুব ইন্টারেস্ট। ওই সব থেকে সিনিয়র মোস্ট স্টুডেন্টস বলা যেতে পারে মানস ভৌমিকের পরে। তখন অর্গানাইজেশন বলতে একটাই ক্লাব, শুরু হয় আস্তে আস্তে একটা থেকে দুটো, এখন অনেকগুলো 42টা না 43টা ব্রাঞ্চ, বহু ছাত্র সংখ্যা। এখান থেকে নিয়ে বেঙ্গল থেকে বিকানির বহু ব্রাঞ্চেস, ভালো লাগে, অনেক ছাত্রছাত্রী অনেক এগিয়েছে। তারপরে একে একে বিমল কর্মকার, রিজেন্ট স্টেট, হঠাৎ ওরা এসে হাজির বলে, ওখানে বিমল কর্মকার বলে একজন, এদিকে হুগলিতে অমর রায় ছিল, সেও খুব ভালো কারাটে করতো। তারপরে সোমনাথ চ্যাটার্জি উত্তরপাড়া, আপ টু গ্রিন বেল্ট, সাইফা কাতা, কে যেন হাত তোলো। প্রথম ওনার সঙ্গে পরিচয় রেঞ্জার্স ক্লাব, অর্থাৎ আমাদের কলকাতার বিখ্যাত রেঞ্জার্স ক্লাব, যেখানে ক্যালকাটা মার্শাল আর্টস ক্লাব নামে যেই ক্লাবটা চলতো। আজকে যত জায়গায় যত রকম কারাটে হয়, তার সঙ্গে আমাদের যে কারাটে, তার মধ্যে এই একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে একটা ডিসিপ্লিন, আমাদের মধ্যে যে একটা নিয়মানুবর্তিতা, আমাদের মধ্যে যে একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কিন্তু অনেক জায়গা থেকে বেশি। আজকে এখনো পর্যন্ত যদি রাহা স্যার বলে আজকে ওটা করবি, করতেই হবে। আজকে আমি এসছি, আমাকে আসতে বলা হয়েছিল, আমি কিন্তু এসছি কারণ আমাকে স্যার বলেছে। আমরা এই রাহা স্যারকে ওই জায়গাটা আমরা দিই। এটা খেয়াল রাখবে, শেষ হলেই সবাই যারা যাবে ওটা খেয়ে ইমিডিয়েট। এই বয়সে জানি না কজন টিচার এই ইন্টারেস্ট নিয়ে যে কারাটেকে এত ভালোবেসে ফেলেছে, যে যার জীবনের পুরোটা মূল কাজটাই হচ্ছে কারাটে, আর কিছু নয়। সর্বক্ষণ সে কারাটে কারাটে কারাটে, এমন কোনো দায়িত্ব নেই যিনি নেন না। একটা টুর্নামেন্ট হচ্ছে, কোন ছেলেটা খাচ্ছে না, কার শুতে অসুবিধা হচ্ছে, এবং সেটা বাদ দিন। সব দিকের আনন্দের ব্যাপার, সব দিকে গার্জেনরা যাকে ভীষণভাবে মানে, যে একটা গার্জেন সে সঙ্গে গেছে, আমাদের দিয়ে বললো তাড়াতাড়ি দেখে শুতো যে ওই গার্জেনটা ঠিকমতো শুয়েছে কিনা, তার খাওয়াটা ঠিক হচ্ছে কিনা, তা মানে আনপ্যারালাল। কারাটের জন্য ওখানে আমাদের তরুণ চক্রবর্তী আছে। তরুণ চক্রবর্তী দিল্লিতে নর্দার্ন ইন্ডিয়া যে এরিয়াটা, ওটা সম্পূর্ণ ও কন্ট্রোল করছে, সম্পূর্ণ ওই তৈরি করেছে। ওখানে নিজে ওখানে কারাটে সেন্টার করে, দিল্লি একাডেমি অফ মার্শাল আর্টস বলে কারাটে সেন্টার, যেটা সিআর পার্কে ওখানে করছে। প্রাইভেট ক্লাব ওখানে করে, পুষ্পবিহার কারাটে ক্লাব বলে। সাথে সাথে রাজস্থান ওই ডেভেলপ করে, যারা আছে সবাই কারাটের। এরা মানে বিরাট বিশাল ইয়ে কেউ হয়তো নেই, কিন্তু সবাই কারাটে ভালোবাসে, এদের কাজ করবার ইচ্ছা আছে। राहत सर के साथ में जुड़ने के बाद में सेव काई मुझे एक फैमिली जैसी लगी। ये एक धंधे वाली संस्था नहीं है, ये मैन स्पोर्ट्स करती है और इसका एक फंड भी है, रजिस्टर्ड बॉडी है। ওর দায়িত্ব জ্ঞান বলে এইটুকুন এখন অব্দি হয়নি, জানি না পরে হবে কিনা। আমি টোটালি ফেল, তোকে আর আমি অ্যাডভাইস দেবো না। এরপরে গঙ্গার গিফটটা দিয়েছি, আমেরিকান গিফটটা দিয়েছি। আমি 3 দিন আগে কিছু স্যারকে পাইনি ঘুরে এসেছি। ওর বাড়িটা 10 মাইল দূরে। না না, ওর বাড়িটা 10 মাইল দূরে। 10 মাইল দূরে ব্যাপারটা। ছাত্রদেরও খুব ভালোবাসে, এটা জিনিস আমি দেখেছি। এক এক সময় তুমি কেবে বলতাম তোমাদের সব পশিপুত্র এগুলো, না তোমাদের পশিপুত্র, মানে খুব ভালোবাসে ছাত্রদের। मैं सिर्फ इतना ही बोलूंगी कि लाइक ही इज टोटली लाइक अ कोकोनट, ही इज वेरी हार्ड फ्रॉम आउटसाइड एंड बात करने में भी बहुत ज्यादा रूड है हर चीज में, बट देन ही हैज वेरी सॉफ्ट हार्ट एंड ही केयर्स वेरी मच अबाउट हिज फैमिली एंड शायद इसी वजह से द फाउंडेशन ऑफ आवर फैमिली लाइक जो लव है, ट्रस्ट है, हम सबके बीच में ही है। यू कैन से दैट हमने सब कुछ सीखा है इनसे। बीच में कई बार इन्होंने बोला जो मैं ये छोड़ देना चाहता हूँ और मेरे से नहीं होता, लेकिन आज तक मैंने देखा वो छोड़ नहीं पाए, वो फिर वापस आ जाते हैं। मतलब सर कराटे जूडो छोड़ सकता है, सर को नहीं छोड़ेगा। नहीं, सर भी नहीं छोड़ेंगे, सर भी नहीं छोड़ सकते। I think Raha sir is the only person in India who has peeped done in judo
and 6 dan in karate. Others are either 6 dan in judo or karate, but both in judo and karate is rare. রেবতীবাবুর উদ্যোগ, উদ্যম এবং সাংগঠনিক দক্ষতায় সেগোকাই কারাটে দো অ্যাসোসিয়েশন ছড়িয়ে পড়েছে সারা দেশে। আজ এই সংস্থার নথিভুক্ত সদস্য সংখ্যা 12,000-এরও বেশি। ভারতীয় বিদ্যাভবনে আমাদের কারাটে ট্রেনিং দিয়ে থাকি, মানে পৈলান ওয়ার্ড স্কুলে আমরা কারাটে ট্রেনিং দিয়ে থাকি। দিল্লিতে অ্যামিটি ইন্টারন্যাশনাল 4টে অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলে আমরা ট্রেনিং দিয়ে থাকি। রাজস্থানের মোদি ইউনিভার্সিটি যেটা আছে মেয়েদের, বিকানিরের মতো জায়গায়, বিকানির ওখানে দয়ানন্দ পাবলিক স্কুল বলে বিশাল স্কুল। I found that he is totally devoted to karate, totally devoted towards social service for human beings, very humble towards his colleagues, very loving to these lovely children, and very efficient in karate demo. His association with me has been as principal of one of the leading schools of Delhi, and in fact he is the person solely responsible for exposing our children and bringing their level up. The children are full of zeal and zest, you know, they just want to join and learn a lot. From our side also, I can promise that we will do our best. I don't have to look back at that. I'm confident. I'm confident because I have unshaken faith in God. I know that He is going to bless Amdad with the best. Because of Mr. Raha, we have around 600 children are learning in karate at Amity International School, Sake, and more than 600 children are learning at Noida School. In complete, I think so we must have around 1,000 children are learning karate in Amity. My Gary means you. My Gary means Side kick. front kick. Front kick, yeah. Front kick. So I'm sure the children are going to be very happy, very thrilled, highly motivated. It's my pleasure, and I hope that we will continue to maintain this relation long. Sure, whichever person's blessings we will Thank you. take it forward. She was very happy to hear when I spoke about sir. Sri R.R. Raha introduced karate system here, and from 1985, I think it is going on still. And many students every year appearing for black belt, and this year also 8 boys have got black belt. সেগোকাই কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাদের নাম। এইরকম অ্যাসোসিয়েশন ইন্ডিয়াতে কম করে 100-র উপর হবে, মোর দেন 100 হবে, কিন্তু কোনো অর্গানাইজেশনে 9,000 অ্যাক্টিভ কারাটে প্লেয়ার আছে বলে আমার মনে হয়। What we are now is all because of RRR sir. Sir has been contributing to the sport for 50 years now, and everywhere I went, to South Africa, to Sydney, to Greece, to Morocco, sir, I had sir's blessings, and that's why I think that I won medals there. I've seen him from 18 years. Raha sir was very instrumental in my success and representing India. Had he not been there, I wouldn't have represented India. When I first met him several years back, what touched him was his tremendous personality, a personality which was very inspiring, sending his emotions, his vision about the art. I attended the 5th Commonwealth Karate Championship in South Africa and I secured the 3rd place, bronze medal. Karate শুধু একটা মারপিটের গেম বললেই চলে না, এর যে টেকনিক আছে, একটা প্রপার ধরন আছে, সেটা
সেন্সে রেবতীরঞ্জন রাহার কাছ থেকে সবচেয়ে ভালো শেখা। I congratulate Mr. R.R. Raha for completion of his 50 years of martial art career. He is undoubtedly a tremendous karate coach. As far as I know, he is a man of principle. Since so many years, I have attended many tournaments under his guideline. He is very strict to the rules. He has done an excellent job for promoting Karate-Do and also Judo. He's one of the legendary karateka in India. And one thing I must appreciate about the discipline he has created. I know all the grandmasters in India. You can say it is 4 pillars of martial arts. The one is Sanjay Raha. He's doing Judo since 50 years. Doing martial art for 60-50 years is not easy job. 1978 में R.R. राहा जी ने जो है जूडो से कन्वर्ट होकर कराटे में आए, एक करवट ली और उन्होंने बिल्कुल उसी तरीके से जो है एक समा बांधा जिस तरीके से उन्होंने जूडो में अपना नाम फैलाया। 50 वर्ष हो गए उनको मार्शल आर्ट में, जैसे जूडो, आइकिडो, भिन्न भिन्न प्रकार के मार्शल आर्ट की कलाएँ उन्होंने सीखी हुई है। He has produced national and international players, a lot of medal winners in the tournament circuit. He has trained 1,000 and 1,000 athletes. बहुत अच्छे टीचर थे वो, और क्योंकि हमारे टीचर सेंसे टी.के. राजन जी वो कलकत्ता से आए थे, उनके साथ ही हमने उनको देखा है। राव सेंसे जी के बारे में मतलब कि मेरे को बड़ी खुशी है कि ऐसे लोगों के बारे में दुनिया को पता लगना चाहिए कि ये कितने अच्छे मास्टर हैं, इन्होंने कितना अच्छा बच्चों के लिए काम किया। आज उनके 50 years कंप्लीट हो गए हैं इसी मार्शल आर्ट में। सो रियली बाय हार्ट आई वांट टू से कांग्रेट्स एंड वेरी बेस्ट विशेस फ्रॉम माय साइड। Actually, I was attached to judo since 1964. Judo Federation was organized in the year 1965. Mr. Raha is a senior most judo administrator in India, and right from the beginning when the judo was started in India, he contributed a lot, and I will say that he developed judo in India. He is one of the main pillar of the bunch of people, those who brought judo in India and developed judo, and still he is contributing. As the president of Seigokai Karate-Do Association Sri Lanka, on behalf of the association, I like to express my warm wishes to R.R. Raha, the president of Seigokai Karate Association of India, for his 50 years of success on his martial art career. আমাদের দেশে বিভিন্ন স্পোর্টসের স্ট্রিমে যদি এই ধরনের অর্গানাইজার ডেডিকেটেড, কমিটেড এবং ভীষণ অমায়িক এবং নিঃস্বার্থভাবে কাজ করার মতো লোক যদি পাওয়া যেত, তাহলে বিভিন্ন স্পোর্টস মাফিয়াদের যখন দেখি যে সুনামের জন্য, গদির জন্য বা অর্থ উপার্জনের জন্য যখন যারা খেলাটাকে চৌপাট করছে, তখন মনে হয় উই নিড মোর মিস্টার রাহা ইন মেনি আদার স্ট্রিম অলসো। আসলে কিছু মানুষ থাকেন যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বাঁচতে জানেন। রেবতীবাবুর জীবন ঠিক সেই রকম। প্রথমে জুডো, পরে কারাটের জন্য তিনি নিবেদিত প্রাণ। তবে শুধু যে কারাটে শেখান তা তো নয়, তার ব্রত সত্যিকারের মানুষ গঠন করা। আমি যদি ভুল করি সেটা যারা পয়েন্ট আউট করবে তারা হাত তুলবে, তাদেরকে আমি প্রশ্ন করব। সারা জীবন ধরে শৃঙ্খলা পরায়ণ হওয়া এবং নিজের লক্ষ্যে অবিচল থাকার শিক্ষা তিনি তার ছাত্রদের দিতে চেয়েছেন। সঠিক মূল্যবোধ বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করতে শিখিয়েছেন, কারণ তিনি উপলব্ধি করেছেন মানুষ হিসেবে এবং শিক্ষক হিসেবে এটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের দেশে কাজ করতে গেলে অবস্ট্রাকলস আসবেই, সমস্ত কিছুতেই অবস্ট্রাকলস আছে। সেটা নিয়ে খুব একটা চিন্তা করেনি। আমাদের যেটা ক্ষমতা, আমাদের যেটা আমরা করতে পারি সেইভাবেই
অনেস্টলি এবং সিনসিয়ারলি সেটা চেষ্টা করে গেছি। 親しくでき修行ができることを私一生の誇りと嬉しさと感じております。本当にありがとうございます。最後ですが50年おめでとうございますから周りにいる先生方、ぜひラー先生に続いて私のような日本人ですがいつまでもいつまでも仲良くしていただければ幸せだと思います。以上と言ってございます。 ও যেটা চায় সেটা হয়। আমি এদেরকে বলে দিচ্ছিলাম যে চাইছি 1 লাখ কারাটেকা শো, সেটাও চাই, আমিও চাই। আমরা দেখে থাকতে গেলাম দেখি 1 লাখ